বেছে নিতে হলে যদি এনসিপি ছাড়তে, আমি আল্লাহকেই বেছে নিলাম, এবং আমি এটাই বলেছি। এবং তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই দলের সঙ্গে থাকার আমার পক্ষে সম্ভব নয়। এনসিপিতে মনে হয় ইসলামেরই একটা আসলে প্রতিনিধিত্ব করছে, অথচ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। আবুল সরকার যে তার মুক্তি চাওয়ার বিষয়টা কোনো স্বাভাবিক বিষয় নয়, এটি বাংলাদেশে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টির একটা গভীর চক্রান্ত। এই এনসিপিটা আসলে কয়েকটা মানে সিন্ডিকেটের মাধ্যমে আসলে চলছে। তোমরা যদি বিএনপির সঙ্গে সিট নেগোসিয়েশনেই যাও, তাহলে 1500 ফরম বিক্রি করে এই দেশের মানুষের সঙ্গে প্রতারণা করার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? অনেক ফকিন্নির পোলা কোটিপতি হয়েছে, এবং বলেছি মানে অন্তত 20 থেকে 25 জনের নাম বলতে পারবো যারা শত কোটিপতি হয়েছে। আমি আরিফুল ইসলাম তালুকদার, আহ্বায়ক জুলাই মঞ্চ এবং সদ্য পদত্যাগ করা এনসিপির কেন্দ্রীয় সংগঠক। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটি করছি। জুলাই মঞ্চ কর্তৃক একটা প্রোগ্রাম আমরা আয়োজন করেছিলাম, আপনারা জানেন, এবং সেই প্রোগ্রামে আমরা বলেছি যে ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীর সর্বোচ্চ শাস্তি এবং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকারীদের বিরুদ্ধে জাতীয় মূল্যবোধ রক্ষায় জুলাই সমাবেশ নামে আমরা একটা প্রোগ্রাম গতকালকে শাহবাগে আমরা করেছি। সেই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট করে বলেছি, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ অবশ্যই বসবাস করবে এবং তারা তাদের ধর্মীয় অধিকার, সকল ধরনের সুযোগ সুবিধা সমানভাবে তারা কিন্তু পাবে, সেটা আমরা বলেছি। এবং একই সাথে বাউলের ধর্মের যারা আছে তারাও তাদের অধিকারের কথা বলতে পারবে, তারা তাদের ধর্ম বা তাদের যে প্র্যাকটিস সেটাও তারা করতে পারবে, কোনো সমস্যা নেই। আমরা এটাও বলেছি যে বাংলাদেশে হিন্দু ধর্মে যেটা সর্বোচ্চ ইবাদত মূর্তি পূজা, সেটা আবার ইসলামে কিন্তু সবচেয়ে নিষিদ্ধ, কিন্তু কোনোদিন কিন্তু মুসলমানরা কোনো হিন্দুর উপরে এই মূর্তি পূজার জন্য কিন্তু চড়াও হয়নি। যদি শুধু একটা ধর্মীয় সমস্যা হয়েছে, মুসলমানরাই কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে যে প্রত্যেকের ধর্মীয় অধিকার যেন রক্ষা করা হয়। আমরা সেই কথাগুলো বলেছি এবং বলেছি যে বাউল সম্প্রদায়ের সঙ্গে আমাদের বা জুলাই মঞ্চের বা কারো কোনো বিরোধ নেই। বিরোধ হচ্ছে আবুল সরকার যে কথাগুলো বলেছে, এই কথাগুলো বাংলাদেশের সম্প্রীতি, সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, যে ঐতিহ্য রয়েছে, সেটি নষ্ট করার একটা চক্রান্ত। আমরা তার বিপক্ষে, তার অবস্থানের বিপক্ষে, তার কথাগুলোর বিপক্ষে। আপনারা জানেন যে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কি জঘন্য কুরুচিপূর্ণ কথা বলেছে, এবং একই সাথে সে সূরা নাস, পুরো পবিত্র কোরআনের সর্বশেষ সূরা নাসকে নিয়ে কি মোকারি ব্যঙ্গ বিদ্রুপ করেছে। এটি যদি কোনো মুসলমান মেনে নেয়, তাহলে আসলে ইসলামের অনুভূতি অনুসারে তার কিন্তু কোনো ধরনের ধর্মের যে একটা ইমানি যে দাবি, সেটা কিন্তু থাকে না। এখন এই প্রেক্ষিতে এটি যেহেতু একটা অপরাধ, এই প্রেক্ষিতে বাংলাদেশের প্রচলিত আইনে আবুল সরকারকে আটক করা হয়েছে। আটক করার পর প্রচলিত আইনে তার যে শাস্তি সেটি পাবে, কিন্তু তার মুক্তির দাবিতে একটা একটা মানববন্ধন বা একটা প্রোগ্রাম বা একটা সভা সমাবেশ যারা করছে, তারা তো মূলত আবুল সরকার যে কথাগুলো বলছে, হ্যাঁ, তারা একই কথা বলতে চায়। যদি আবুল সরকার যে কথাগুলো বলে আটক, এবং যারা আবুল সরকারের একই কথাগুলো বলতে চায়, তাহলে তারা তো একই অপরাধ করছে। আমরা সেই কথাগুলো বলেছি যে তার মুক্তি চাওয়ার বিষয়টা কোনো স্বাভাবিক বিষয় নয়, এটি বাংলাদেশে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টির একটা গভীর চক্রান্ত, এবং সেটি কিন্তু আমরা দেখেছি। আমার কথা হচ্ছে যে তারা এই দাবিতে প্রোগ্রামটা কিভাবে করে, হ্যাঁ, সেটি কিন্তু রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে। জুলাই মঞ্চ থেকে কথাগুলো বলে আমরা প্রোগ্রাম শেষ করে আমরা যখন মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিলাম, তখন প্রতিমধ্যে পাবলিক লাইব্রেরির সামনে বাউলরা আবুল সরকারের মুক্তির দাবিতে সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে তারা সেখানে প্রোগ্রাম করছে। কিন্তু আমরা সেখানে দেখলাম আসলে বাউলদের সংখ্যা খুবই নগণ্য। এমন অনেক মানুষ দেখলাম যারা আসলে বাউল না, কিন্তু তারা তারা বিভিন্ন বাম সংগঠনের, যেমন আমি নাম উল্লেখ করি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মোজাম্মেল হক সহ অনেক ধরনের এই মানে শাহবাগী হিসেবে আমরা যাদেরকে চিনি, তারা কিন্তু উপস্থিত ছিল। সেখানে আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম এবং আমরা আবুল সরকারের মুক্তির দাবিতে প্রোগ্রাম, যেটির বিপক্ষে একটু আগে আমরা প্রোগ্রাম করে এসেছি, সেটা আমরা বলেছি যে বাউল আপনারা এই দাবিটা আপনারা করতে পারেন না, কারণ এটি আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমরা সেখানে মাইকে বারবার বলেছি। তারা যখন আমাদের ব্যানারের সামনে এসলো, আমাদেরকে ঘিরে ধরলো, তখন আমরা সেখানে আসলে আমরা দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে যাওয়ার পর
তারা, আমরা বলেছি যে বাউল ভাইদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। হ্যাঁ, তারা তাদের প্রোগ্রাম অবশ্যই করবে, গান আমরাও পছন্দ করি, হ্যাঁ প্রয়োজনে আমরা গানে যোগ দিব, কিন্তু এই যে আবুল সরকারের মুক্তির যে শিরোনাম, এই অংশটুকু বাদ দিতে হবে। কারণ এই অংশটুকুর মধ্যে আমরা গভীর চক্রান্ত আমরা কিন্তু লক্ষ্য করছি এবং সেটা আমরা বলেছি। কিন্তু তারা এসে আমাদেরকে ধাক্কা দিয়ে এবং আমরা পরে আইল্যান্ড উঠে আমরা এই একই কথাগুলো বলেছি। পরবর্তীতে তারা আমাদের উপর চড়াও হয়ে সেখানে আমাদের মাইক ভাঙচুর করেছে, প্রত্যেকটা ভিডিওতে স্পষ্ট প্রমাণ রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের মিডিয়া এবং প্রচার যন্ত্র দুঃখজনকভাবে এখনো এই এই দিল্লির যারা আসলে এদেশের এজেন্ট, তাদের কিন্তু দখলে। এ কারণে সম্পূর্ণ উল্টো শিরোনাম দিয়ে তারা কিন্তু নিউজ করেছে। আপনারা দেখেছেন যে ভিডিওতে একরকম দৃশ্য দেখাচ্ছে, অথচ ক্যাপশনটা সম্পূর্ণ তার বিপরীত। তারা মাইক ভেঙেছে, এমন অবস্থা তাদের ক্যাপশন থেকে মনে হবে মাইকটা মনে হয় যেন আবুল সরকারদের, হ্যাঁ, অথচ মাইকটা ছিল জুলাই মঞ্চের। আহত হয়েছে আমাদের 3 জন, অথচ বলা হচ্ছে তাদের উপর নাকি হামলা করা হয়েছে। তো হামলা করা হলে তাদের একজন কি আহত হয়েছে? কেউ বলতে পারবে একজন আহত হয়েছে? বরং আমাদের ভিডিওতে স্পষ্ট আছে তারাই আমাদের উপর চড়াও হয়েছে। এইরকম একটা বাস্তবতায় আমরা মানে অনেক অশান্তি যেন সৃষ্টি না হয়, সেখানে এক পর্যায়ে আমরা আসলে সরে আসি। ফাইন, তারপরে আমরা এই জিনিসটা, এরকম একটা ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। পরবর্তীতে আমরা শাহবাগ থানায় আমরা গিয়েছি যে এই জিনিসটা আমরা তুলে ধরার জন্য। কিন্তু আজকে যে জন্য ভিডিওটা নির্মাণ করছি, সেখানে যাওয়ার পরে হঠাৎ করে আমার যে একটা দল, যে সাবেক দল এনসিপির শৃঙ্খলা কমিটির একজন আমাকে ফোন দিয়ে আমাকে বলছে যে সে এত রাগত কণ্ঠে আমার সঙ্গে কথা বলছে, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে এটা কিভাবে সম্ভব। সে আমাকে কথা বলার কোনো চান্স দিচ্ছে না। আমি বললাম যে আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, আমি কিছুক্ষণ পর আপনাকে ফোন দিচ্ছি। না, এখনই বলতে হবে, এখনই জবাব দিতে করতে হবে, এরকম করে মনে হয় যেন যে প্রচন্ড রাগ আমার প্রতি তার। তারপরে একটা পর্যায়ে আমি যখন খুবই অদ্ভুত আচরণ লক্ষ্য করছি এবং সে রীতিমতো আমাকে যা কিছু সে বলার কোনো হক রাখে না সেই কথাগুলো আমাকে বলছে এবং প্রচন্ড আক্রমণ আমাকে করছে। এক পর্যায়ে আমার যে মুখপাত্র ছিলেন তার মোবাইলটা নিয়ে আমি তার লাস্টের অংশটুকু সম্ভবত 1 মিনিট আমি রেকর্ড করেছি, সেই রেকর্ডটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। সেখানে এক পর্যায়ে আমি প্রশ্ন করলাম যে সে বলতেছে যে আমি কি এনসিপি করব নাকি জুলাই মঞ্চ করব। আমি বললাম জুলাই মঞ্চ তো আজকে ইসলামের পক্ষে কথা বলেছে, বাউলদের বলতেছে এগুলো বিষয় না, যে আপনি কোনটা আমি বেছে নেবো। আমি বললাম যে ঠিক আছে, আল্লাহকে বেছে নিতে হলে যদি এনসিপি ছাড়তে, আমি আল্লাহকেই বেছে নিলাম এবং আমি এটাই বলেছি। এবং তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই দলের সঙ্গে থাকার আমার পক্ষে সম্ভব নয় এবং আমি সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছি। তারপরে আমরা একটা জিনিস দেখলাম যে দেখেন, এটা শুধু আজকের জন্য না, এই জিনিসটা গত প্রায় 15 থেকে 20 দিন ধরে কিন্তু এই ইস্যুটা কিন্তু চলছে। তারা একটা প্রেস রিলিজ দিয়েছে, যে প্রেস রিলিজে তীব্র প্রতিবাদের মুখে তারা কিন্তু পরে এটা এডিট করেছে। তারা ধর্মকে ধারণ করে না, মানুষের সিম্পেথি যতটুক কটুক তারা প্রকাশ করার জন্য ওটুক এডিট করেছে, কিন্তু প্রথমে তাদের মূল চরিত্র কিন্তু তারা প্রকাশ করেছে। তারা যখন ওই প্রেস রিলিজটা লিখলো তখন আমি গ্রুপে তীব্র প্রতিবাদ করলাম যে এভাবে হয় না। আমাদের যে যুদ্ধটা 24 সালে হয়েছে, এটা ইসলাম বিদ্বেষ ভার্সেস ইসলামের মধ্যে হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এটাই সত্যি কথা। গত 17 বছর ধরে বাংলাদেশে যারা এই প্র্যাকটিসিং মুসলিম ছিল, তারা ছিল 2য় শ্রেণীর নাগরিক। আপনারা জানেন শেখ হাসিনা কিন্তু উন্নয়ন কম করেনি, কিন্তু সে ইসলামের বিপক্ষে বাংলাদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে গেছে এবং এই জিনিসটার জন্য বাংলাদেশের মানুষ তার উপর সবচেয়ে বেশি ক্ষুব্ধ ছিল। বাংলাদেশের মানুষ একত্রিতভাবে 24 সালে সেই ক্ষোভ উগড়ে দিয়েছিল। আপনারা জানেন যে কিভাবে হিন্দুত্ববাদের আগ্রাসন চলছে। হিন্দুত্ববাদের প্রতি আমাদের কোনো হিন্দুদের প্রতি কোনো বিদ্বেষ নেই, কিন্তু এই যে একটা বিশেষ ধর্মের যে একটা প্রাধান্য, সেটা কিন্তু দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মেজরিটি মুসলিমকে কিন্তু, মেজরিটি মানুষকে কিন্তু 2য় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছিল। যারা দাঁড়ি টুপি পড়তো তারা সবসময় হীনমন্যতা ভুগত, এইরকম একটা বাস্তবতা ছিল। 2013 সালে সাপ্লাই গণহত্যা হয়েছিল এবং এই ধরনের বাস্তবতার বিপক্ষেই কিন্তু এই 24 সালের যে বিপ্লব হয়েছিল, আমি সেগুলো উল্লেখ করেছি। আমি বললাম যে ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না, কিন্তু তারা সেখানে আমার সঙ্গে কয়েকজন, ওইখানে 2-1 নাস্তিক আছে, তার সঙ্গে অনেক বাকবিতণ্ড হয়েছে, কথাবার্তা হয়েছে, সেটা গ্রুপের মধ্যে সেই কথাগুলো আছে। আমি বলেছি এগুলো যদি চলতে থাকে আমি পদত্যাগ করবো। এবং একই সাথে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, পদত্যাগ করবো যদি ওই ঘটনাটা ঘটে, সেটা একটু পরে আমি বলছি সেকেন্ড পয়েন্টে।
অতঃপর তারা এটা একটা আংশিকভাবে বিবৃতিটা সংশোধন করলো। এটা গত 15 দিন ধরে কিন্তু এটা চলছে। পরবর্তীতে গতকালকে আমি এই প্রোগ্রামের পর যখন আমি দেখলাম যে তার ভয়ঙ্কর রকমের আগ্রাসী মনোভাব, আমি অবাক হয়ে গেলাম যে কোন এনসিপি আসলে এটা দেখতে পাচ্ছি। আমি অবাক হয়ে গেছি যে এই এনসিপি, অথচ বাংলাদেশের মানুষ তো মনে করে ইসলামকেই রিপ্রেজেন্ট করে। পরবর্তীতে আমি একই সাথে এতদিন এটা মানে যা কিছু আমি দেখেছি বা শুনেছি ওগুলো মনে করেছি যে জাস্ট এগুলো হয়তো বা সংশোধনযোগ্য বা কিছু একটা, কিন্তু এখন আমি যে জিনিসটা স্পষ্ট করে আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে এই এনসিপিটা আসলে কয়েকটা মানে সিন্ডিকেটের মাধ্যমে আসলে চলছে। এবং উপদেষ্টা মাহফুজ তার একটা সিন্ডিকেট রয়েছে, হ্যাঁ, সেই সিন্ডিকেটে অনেক সদস্য রয়েছে। আমি এখন নাম আসলে আমি বলছি না, যারা আপনার খোঁজ নিলে জানতে পারবেন। এই সিন্ডিকেটের সদস্যদের গুরু হচ্ছে ফরহাদ মাজহার, যে ফরহাদ মাজহার আবুল সরকারের মুক্তির দাবিতে আজকেও এই শহীদ মিনারের মধ্যে, গতকালকেও কিন্তু শহীদ মিনারে সে লেপ্টে পড়েছিল এবং সে অনেক কথা বলেছে। সে বলছে যে আবুল সরকারকে গ্রেপ্তার করা এবং তাকে গ্রেপ্তার করা নাকি একই। চিন্তা করে দেখেন, এই কথা সে বলেছে। আর এই লোক হচ্ছে এনসিপি যে সিন্ডিকেট চালাচ্ছে, যে বলয় চালাচ্ছে, সেই বলয়ের গুরু হিসেবে কিন্তু বসে আছে। এই হচ্ছে অবস্থা। অথচ সাধারণ মানুষ মনে করতেছে যে এনসিপিতে মনে ইসলামেরই একটা আসলে প্রতিনিধিত্ব করছে, অথচ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। এই হচ্ছে অবস্থা। এবং তারা কিন্তু বাংলাদেশের মানুষের সঙ্গে একটা নীতিগত ভয়ঙ্কর প্রতারণা কিন্তু করে যাচ্ছে। প্রকৃত চিত্র দেখাচ্ছে না, অথচ বাংলাদেশের মানুষের সিম্প্যাথিকে কাজে লাগিয়ে তারা একটা ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষ পোষণ করে সেটাকে কিন্তু এনাবল করছে। আপনারা দেখেন 24-এর বিপ্লবটা কিভাবে আসলে ব্যর্থ হয়। এই ব্যর্থতার অন্যতম ক্রীড়ানক এই ফরহাদ মাজহার এবং তার যে যে টিমটা রয়েছে, তার যে আসলে সিন্ডিকেটটা রয়েছে, বলয়টা রয়েছে। এই ফরহাদ মাজহারই কিন্তু মাহফুজকে আপনার এই যে মানে বিপ্লবের মাস্টারমাইন্ড বানিয়েছে। অথচ তার কি অবদান রয়েছে, অনেক প্রশ্ন কিন্তু উঠেছে। আমি আপনাদের কাছে একটা মানে গুরুত্বপূর্ণ আজকে কথা বলি। আপনারা জানেন কিনা জানি না, আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এবং আন্তর্জাতিক কনভেনার ছিলাম। এই বিপ্লবের পুরোটা সময় আমি বহির্বিশ্বের যে এম্বাসি সেগুলো আমি মেনটেন করেছি, কিন্তু ডিপ্লোম্যাটিক নরমস এর কারণে আজ পর্যন্ত কিছু আমি প্রকাশ করিনি, কারণ এগুলো ডিপ্লোম্যাটিক নরমস এর মধ্যে পড়ে না। আমি একটা কথা স্পষ্ট বলি, আমি কোনো একজন এম্বাসির প্রতিনিধির সঙ্গে, আমি নামও বলছি না শুধু ডিপ্লোম্যাটিক নরমস এর জন্য, আমি তার সঙ্গে আমি 21শে জুলাই, আমাকে তখন নেট বন্ধ ছিল, তিনি আমাকে অফলাইনে আমাকে প্রথমে ফোন দেন, পরে একটা মেসেজ করেন। সেই মেসেজ সবগুলো এখনো আমার মোবাইলে কিন্তু আছে, সব প্রমাণ ডকুমেন্ট কিন্তু আছে। সেখানে মেসেজের হতে হতে একটা পর্যায়ে তার সঙ্গে অনেকগুলো কথা, 8ই অগস্ট পর্যন্ত তার সঙ্গে আমার মেসেজিং এ কথা হয়েছে। নেট ছিল না, ইমেলে সাধারণত কথা হয়, তখন নেট না থাকার কারণে মেসেজিং হয়। সেখানে আমি আলোচনার একটা পর্যায়ে তার সঙ্গে আমি সাক্ষাৎ আমি বলেছি যে তিনি বলেছেন তো আমরা কি করতে পারি আপনাদের জন্য। পরবর্তীতে আমি বলেছি দুটো কাজ করতে পারেন, একটা হচ্ছে আমাদেরকে ওয়েপন দিতে পারেন। আসলে এই জিনিসটা ডিপ্লোম্যাটিক নরমালস এর সব বলা যাচ্ছে না। হ্যাঁ, আমি আসলে এগুলো মানে যদি চূড়ান্ত বাধ্য না হই তখন পর্যন্ত আমি বলবো না। আমাকে নিয়ে অনেক কাহিনী করা হয়েছে, আজ পর্যন্ত এগুলো আমি বলিনি, কিন্তু যদি চূড়ান্ত বাধ্য হই এদেশে প্রকৃত ইতিহাস রচনার জন্য, প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য, তাহলে আমি শেষ পর্যন্ত হয়তো বাধ্য হবো এটা আমি ডিপ্লোম্যাটিক নর্মস ভেঙে প্রকৃত সত্য ডকুমেন্টস গুলো দেখাতে। আমি সেখানে বলেছি, আমি দ্বিতীয় যে প্রস্তাবটা দিয়েছি সেটি আমি বলি, সেটা একটু ঝুঁকি মুক্ত, সেটা বলা যায়। আমি বলেছি আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনারা আর্মির প্রতি একটা পিস মিশনের থ্রেট আনতে, মানে একটা থ্রেট দিতে পারেন বা একটা হুমকি আনতে পারেন জাতিসংঘ থেকে। সেটা কিরকম, যে বাংলাদেশের সৈনিকরা সাধারণত একটা পিস মিশনের প্রতি খুবই আগ্রহী থাকে, তারা ভালো মন্দ ইনকাম করে, সেটার জন্য তারা আগ্রহী থাকে। যদি এটা থ্রেটে পড়ে তখন সৈনিকদের উপর কমান্ডারদের আর নিয়ন্ত্রণটা এরকম থাকবে না, তারা বিদ্রোহ করার একটা সম্ভাবনা তৈরি হবে। আর এই শেখ হাসিনাকে কেবলমাত্র আর্মি সেভ করতে পারে বর্তমান পরিস্থিতিতে। সো আর্মি যদি তার বিপক্ষে চলে যায় তখনই কিন্তু শেখ হাসিনার পতন হবে, এটা আমি বুঝিয়েছি। পরবর্তীতে তারা বলছে হ্যাঁ এটা করা যেতে পারে। তারপরে জাতিসংঘ থেকে কি এসেছে আপনারা তো সেটা জানেন। তাহলে এই বিপ্লবের প্রকৃত মাস্টারমাইন্ড কে, এই প্রশ্ন আপনাদের সামনে আজকে রাখলাম। এখন আপনারা অনেক হাসতামাশা করতে পারেন, আমার কাছে কিন্তু ডকুমেন্টস আছে, আমার কাছে ডকুমেন্টস আছে। শুধুমাত্র ডিপ্লোম্যাটিক নর্মস ভঙ্গ হবে বলে আমি সেটা আজ পর্যন্ত প্রকাশ করতে পারি নাই বা প্রকাশ করিনি। যে যার মতো খেলছে, কিচ্ছু বলছি না, এই হচ্ছে বাস্তবতা। পরবর্তীতে আমি বঙ্গভবনে গিয়েছি, সেখানে ভুয়া সমন্বয়ক এগুলো করে প্রচুর নোংরামি করা হয়েছে। আমি পুরো আন্দোলনে কি করেছি, যে পরিমাণ ভিডিও চিত্র, যে পরিমাণ ছবি রয়েছে, ছোটখাটো একটা সিনেমা নির্মাণ করা যাবে।
আমার আইডিতে সামান্য কিছু আমি শেয়ার করে রেখেছি, আপনারা দেখে নেবেন। দুঃখের বিষয় হচ্ছে আমার আইডিতে কোনো রিস্ক নেই, এই কারণে এই সত্যগুলো আজকে চাপা পড়ে আছে। এই হলো বাস্তবতা। আমার আইডিতে আপনারা যাবেন, সেখানে কিছু ভিডিও রয়েছে। অতঃপর আমি বলেছি যে সমন্বয়কের সংজ্ঞা কি, সমন্বয়ক কাকে বলে, সমন্বয়ক এর সংজ্ঞাটা কি, এটা আমি প্রশ্ন করেছি। প্রকৃত সমন্বয়কের সংজ্ঞা যদি ঠিক করা হয়, যে সমন্বয়কের যে সংজ্ঞা এটা যদি ঠিক করা হয়, তাহলে আমি প্রথম 5-7 জনের মধ্যে একজন এক্সাম্পল হব। কারণ আমি বিপ্লব আসলেই সমন্বয় করেছি। আমি সমন্বয় করেছি দল থেকে, সমন্বয় করেছি স্টুডেন্ট থেকে, সমন্বয় করেছি ইন্টারন্যাশনাল এরানায়, সব জায়গায় আমি মধ্যম নিয়ে আমি সমন্বয় করেছি। এটা প্রমাণ আমি আপনাদের দিতে পারবো। আন্দোলন চলার জন্য যে মাইকের ভাড়াটা এগুলো কিভাবে আমি পাঠিয়েছি, সেটা এখনো কিন্তু বিকাশের সেই স্ক্রিন, সেই তথ্যগুলো কিন্তু রয়েছে। আমি এগুলো সমন্বয় করে সব জায়গা থেকে আমি করেছি। তাহলে সমন্বয় কাকে বলে, এই প্রশ্ন আপনাদের কাছে আজকে আমি রেখে গেলাম। সেই জায়গা থেকে আমি গিয়েছি বঙ্গভবনে, গিয়ে বলেছি জাতীয় সরকার করতে হবে, এটা আমি বলেছি। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার সঙ্গে দেখা হয়েছিল, ওনাকে বলেছিলাম আমাদের জাতীয় সরকারই কি একমাত্র মুক্তির পথ। তিনি তখন বললেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব রাজি না, তিনি বলেছেন যে 3 মাসের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, তারপরে তার অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে তখন বিএনপি দেশ চালাবে, এই কথাটা তিনি আমাকে বলেছেন। তারপরে হচ্ছে কি কারণে জাতীয় সরকার হলো না, কি কারণে জাতীয় সরকার হলো না, সেটা বলতে গেলে আজকে অনেক কথা বলতে হয়। সেগুলো আমি বলবো যদি বাধ্য হই, যদি বাধ্য হই সেগুলো আমি বলবো। আমার কাছে তথ্য রয়েছে, ডকুমেন্টস রয়েছে। তারপরে আমাকে ভুয়া সমন্বয়ক বানিয়ে টোটালি আমাকে একদম বিতর্কিত করে, আমার যেহেতু ফলোয়ার নাই, আজকে যদি আমার 20 লাখ 30 লাখ ফলোয়ার থাকতো তাহলে এগুলো ধোপে টিকতো না। কিন্তু আমি কথা বলছি, সেই কথাগুলো মানে অডিয়েন্স নেই, এই হচ্ছে দুঃখের বিষয়। আমি কখনো অ্যাটেনশন সিকিং আমি করিনি। আমার গণ অধিকার পরিষদে আমাকে অনেকবার বলা হয়েছিল বক্তব্য দেওয়া এই সেই, কিন্তু আমি ধাক্কাধাক্কি হবে আমার ব্যক্তিত্ব বজায় রাখার জন্য আমি কখনো এই মানে অ্যাটেনশন সিকিং আমি করিনি। তো এই আমি দেশের জন্য মূলত নিবেদিত প্রাণ হয়ে আমি শুধু চেয়েছি যে দেশটা মুক্ত হোক, এবং আমার ব্রেইন সমস্ত কিছু কাজে লাগিয়ে। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের যে উদ্যোক্তাদের মধ্যে কিন্তু আমি একজন, এটা আপনারা যারা আমাকে চিনেন আপনারা জানেন। এই হচ্ছে বাস্তবতা। অথচ যারা আজকে উপদেষ্টা প্রত্যেকের সঙ্গেই আমার ব্যক্তিগতভাবে রাজনৈতিক রিলেশন ছিল। তারা আমার যে ছাত্র উইং ছিল, সে ছাত্র উইং এর নেতা ছিল। তাদেরকে আমি যতটুকু সম্ভব রাজনৈতিক দীক্ষা আমি দেওয়ার চেষ্টা করেছি। এটি হচ্ছে বাস্তবতা। এখন 24-এর পর সম্পূর্ণভাবে যে 24-এর যে প্রকৃত মাস্টারমাইন্ড যে 18, এটাকে পুরো অস্বীকার করে দিয়ে একটা নতুন বয়ান তারা তৈরি করার মাধ্যমে এই ফরহাদ মাজার গংরা এই বিপ্লবটাকে আবার সেই সাংস্কৃতিক প্যাসিভ জোন তাদের অধীনে নেওয়ার জন্য এরকম ভয়ঙ্কর খেলায় তারা মত্ত হয়েছে। এনসিপি গঠন হওয়ার পর তারা পুরো এনসিপিটাকে এই বামদের দখলে নিয়ে তারা এইগুলো কিন্তু করে যাচ্ছে। প্রত্যেকটা কথা চরমভাবে বাস্তব। আপনারা আমার কথাগুলো খোঁজ নিবেন, নিবিড়ভাবে অনুসন্ধান করবেন। যদি মিথ্যা প্রমাণ করতে পারেন আমাকে বলবেন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আমার এই বিষয়ের একটা গুরুত্বপূর্ণ বক্তব্য। দ্বিতীয় একটা কথা আপনাদেরকে বলি, এটা সেকেন্ড ফেজের কথা, খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন এনসিপি প্রায় 1500 নমিনেশন ফর্ম বিক্রি করেছে এবং 10,000 টাকা করে প্রত্যেকটা ফর্ম থেকে কম বেশি 10,000 টাকা করে তারা নিয়েছে। কি পরিমাণ টাকা হয় আপনারা গুণ করে দেখেন। অথচ যখন ফর্ম বিক্রি করছে তখনই তারা বিএনপির কাছে যাচ্ছে মানে সিটের জন্য ধর্ণা দেওয়ার জন্য। বিএনপি 7টা সিটের বেশি দিতে রাজি হচ্ছিল না, তাদের দাবি ছিল 20টা আসন, এই দাবি তাদের ছিল। কিন্তু বিএনপি 20টা আসন দিতে রাজি হচ্ছিল না, এ কারণে দর কষাকষি হচ্ছে, কোনোভাবে একমত হতে পারছিল না। আমার বক্তব্য হচ্ছে, তোমরা যদি বিএনপির সঙ্গে সিট নেগোসিয়েশনেই যাও, তাহলে 1500 ফর্ম বিক্রি করে এই দেশের মানুষের সঙ্গে প্রতারণা করার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? কে দিয়েছে? তোমরা একদিক থেকে ফর্ম বিক্রি করছো, অন্যদিকে বিএনপির বিভিন্ন নেতাদের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছো। হোয়াট ইজ দিস? এটার প্রতিবাদ আমি গ্রুপে করেছি এবং আমি বলেছি এগুলো যদি বন্ধ করা না হয়, এই প্রতারণাগুলো যদি বন্ধ করা না হয়, তাহলে কিন্তু আমরা দল থেকে পদত্যাগ করবো। আমার সেটা গ্রুপে সেটা এখনো লেখা আছে। হ্যাঁ, সেটা আমি গ্রুপে লিখেছি। হ্যাঁ, সেটা আছে, আমি দেখাতে পারবো আপনাদের। তাহলে এই হচ্ছে বাস্তবতা। পরবর্তীতে গতকালকের এই সামগ্রিক সিচুয়েশন আমি আজকে প্রায় 10-15 দিন 20 দিন ধরে আমি ভাবছি যে আসলে এই দলের সঙ্গে আসলে কন্টিনিউ করা সো টাফ। কারণ এই দল
একদিকে ধর্মীয় ভাবে একটা মানে প্রতারণা করে যাচ্ছে, অন্যদিকে নির্বাচন আসন এগুলো নিয়ে প্রতারণা করে যাচ্ছে, এবং একই সাথে এই দলটা পুরোপুরি ভাবে নতুন করে আসলে বাংলাদেশে বৈষম্যের সৃষ্টি করেছে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। এই দলের আপনারা খোঁজ নিয়ে জানবেন, এই পর্যন্ত 15-20 জন পাবেন। আমি কিন্তু এর আগে জুলাই মঞ্চের একটা সংবাদ সম্মেলন বলেছি যে অনেক ফকিন্নির পোলা কোটিপতি হয়েছে, এবং বলেছি মানে অন্তত 20 থেকে 25 জনের নাম বলতে পারবো যারা শত কোটিপতি হয়েছে। হ্যাঁ, কোটিপতি হয়েছে। কিন্তু আপনারা খবর নেন, সব আমাদের বলতে হবে, আপনারা যারা আছেন নিবিড়ভাবে অনুসন্ধান করেন, দেখেন কার লাইফস্টাইল কোথায় গিয়ে পৌঁছেছে। তাহলে রাতারাতি তারা এই লাইফস্টাইল কিভাবে পেলো? আমরা তো এখনো বাসা ভাড়া দিতে আমাদের হিমশিম খেতে হয়। আপনি কি জানেন, দুঃখের কথা বলবো, কষ্টের কথা বলবো, গতকালকে জুলাই মঞ্চের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে চেয়ার আনার ভাড়া ছিল না। চেয়ার আমরা 100 চেয়ার দিব সামনে, ওটার ভাড়া আমরা আসলে ছিল কালেক্ট করতে পারিনি, ফান্ডিং পাইনি। হ্যাঁ, আমরা মাইকের ভাড়া অনেক কষ্ট করে দিয়েছি। হ্যাঁ, এটাই সত্যি কথা। এবং যারা ওখানে ছিল, আপনারা জুলাই মঞ্চের ওখানে যে সমস্ত যে ফুচকার দোকানদার, তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন, শেয়ার নেওয়া নিয়ে তাদের সঙ্গে আমাদের কিন্তু তর্ক বিতর্ক হয়েছে, যে একটু মনোমালিন্য হয়েছে, যে তারা একটু শেয়ার দিয়ে হেল্প করেন, শেয়ার আনতে পারি নাই। এইরকম অবস্থার মধ্যে আমরা দেশের জন্য কথা বলে যাচ্ছি, আর তারা মানে আমাদের পুরো বিপ্লবের মধুটা দখল করে তারা মানে সম্পূর্ণ বিপ্লবের যে মানুষ, বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটের বিপক্ষে গিয়ে তারা সমস্ত কিছু এগুলো তারা কুক্ষিগত করে যাচ্ছে। এই দুঃখ, এই কষ্ট আমরা কাকে বলবো? আপনারা সতর্ক হন, এটা বড় ধরনের একটা স্ক্যাম। ইন্টারিম ওয়াজ দ্য বিগেস্ট স্ক্যাম, আর এনসিপি ওয়াজ দ্য অ্যানাদার বিগেস্ট স্ক্যাম ইন বাংলাদেশ। আমি মনে করি এনসিপির অসংখ্য নেতাকর্মী রয়েছেন অত্যন্ত ভালো, তারা অত্যন্ত মেধাবী। এনসিপির কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় যে কমিটি আমার মনে করি বাংলাদেশের সবচেয়ে বেস্ট বাছাই করা মানুষগুলো এখানে এসেছে আমি মনে করি। হ্যাঁ, যে 217 জনের যে কমিটি এখানে আছে, অত্যন্ত সৎ দক্ষ এই কমিটি, কিন্তু এরা কিন্তু ডিসিশন মেকিং এর জায়গায় নাই, তারা ডিসিশন মেকিং এর জায়গায় থাকতে পারছে না। ডিসিশন যারা নিচ্ছে তারা সবাই ফরহাদ মাজহারের কোরাম এবং সিন্ডিকেট মেনটেন করে তার বলয়ের লোক। আর বাকিরা মূলত তাদের যেহেতু তারা ডিসিশন মেকিং করতে পারছে না, তারা শুধু ওদের ডিসিশন গুলো তামিল করছে। হ্যাঁ, তারা এই কাজটাই কিন্তু করে যাচ্ছে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, বুঝে কিংবা না বুঝে, জেনে কিংবা না জেনে। এই হচ্ছে বাস্তবতা। আমি সবাইকে আহ্বান জানাবো, এনসিপি থাকুক, আপনারা এনসিপি কে সঠিক লাইনে নিয়ে আসেন, এনসিপি কে বামদের হাত থেকে উদ্ধার করেন। তারপরে এনসিপি কে বামদের হাত থেকে উদ্ধার করে এদেশের মেজরিটি মানুষের যে চেতনা, সেই চেতনার প্রতিনিধিত্ব করে 2018-24 যারা প্রকৃত বিপ্লবী, সবাইকে একত্রিত করে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটান। এই আহ্বান আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। এই আহ্বান আপনারা সবাই শুনবেন এবং এটা আপনারা বিবেচনায় নেবেন। আরেকটা জিনিস বলি, যদি আজকে শেখ হাসিনা যদি বহাল থাকতো, ক্ষমতায় থাকতো, এবং এনসিপি যদি গঠন হতো, তাহলে এনসিপিতে যতজন রাজনীতি করতে আসছে তাদের মধ্যে কতজন আসতো, এই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে যারা শেখ হাসিনাকে বহাল থাকা অবস্থায় যারা চ্যালেঞ্জ নিয়ে মোদী বিরোধী আন্দোলন করে, যারা তিলে তিলে করে বিপ্লবের প্রেক্ষাপট রচনা করেছে, তাদেরকে যারা বঞ্চিত করেছে এবং তাদেরকে যারা এই বিপ্লব থেকে সম্পূর্ণভাবে আলাদা করে দিয়েছে, তাদের অপরাধের মাত্রা কতটুকু, এটা বাংলাদেশের মানুষকে বিবেচনা করার জন্য অনুরোধ জানাই। শুধু তাই না, এই অপরাধটা করার মাধ্যমে তারা মূলত বাংলাদেশের এই টোটাল যে বিপ্লব, এটাকে তছনছ করে দিয়েছে। আজকে জুলাইকে মানুষ গালি দেয়, বিপ্লবকে মানুষ কি মানে সিডিআই বলে। আপনারা দেখতে পাচ্ছেন না? এটা দায় কিন্তু জুলাই যোদ্ধাদের না, এটা তাদের, যারা জুলাইটাকে কুক্ষিগত করে এটার চেতনার পরিপন্থী সমস্ত কিছু এই রাষ্ট্রে বাস্তবায়ন করেছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা সবাই সচেতন হন এবং আপনারা প্রকৃত বিপ্লবের পাশে থাকেন এবং এই দেশটাকে বাঁচানোর জন্য আপনারা একটু সতর্ক হন।